আপনি পাকনা পাকনা কথা বলেন। মাসুদ কামাল সাহেব আপনাকে বলছি, আপনি টেলিভিশন টক শোতে আপনি পাকনা পাকনা কথা বলেন। আপনার বোঝা উচিত এই 4 মাসের মধ্যে এই বই ছাপানোর দায়িত্বগুলো কে নেবে। বিগত সরকারের সময়ে বাংলাদেশের সমস্ত স্কুল বোর্ডের বই ছাপানো হয়েছে ভারতে। বাংলাদেশের পুস্তক শিল্প ধ্বংস করে বাংলা বাজার এবং নীলক্ষেত কেন্দ্রিক যত পুস্তক ব্যবসায়ী সমিতি তাদের প্রেসগুলো নভেম্বর ডিসেম্বরে অলস পড়ে থেকেছে। একটা কাজ বাংলাদেশের কোন পুস্তক সমিতির লোকেরা পায় নাই। এটা আপনি ভুলে গেলে চলবে না। আপনি জানেন আপনি শুধুমাত্র অন্তর্জালায় ভুগছেন। আপনি অন্তর্বর্তী সরকারের কোন পদ চাচ্ছেন, ইশারা ইঙ্গিতে বুঝায় দিতে চাচ্ছেন আমাকে কিছু দাও, না দিলে আমার মুখ বন্ধ হবে না। আপনাদের মতো চাটুকার দালালদের কারণেই বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার গোড়ায় পৌঁছে গেছে। 5ই আগস্টের পরে নতুন সরকার ক্ষমতায়ন হয়েছে। বিভিন্ন মাধ্যমে যতটুকু জানা গেল, এই পুস্তক পাবলিশিং এর দায়িত্ব এতদিন ছিল ভারতের কাছে। সেখান থেকে আমাদের দেশের মোস্তফা জব্বার সাহেব, যিনি তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বে ছিলেন, তার ভাইকে দেওয়া হয়েছে। তিনি নিয়েছেন, তিনি তো ওই দলেরই লোক। এবং বাংলাদেশের সমস্ত জায়গায় ওই ফ্যাসিবাদের দলের যেই লোকেরা তারা দায়িত্ব পালন করছে, সরানো যায় নাই। সচিবালয়ে আমরা তাদের, সচিবালয়ের সহকারী যুগ্ম সব তাদের, মাঠ পর্যায়ে পুলিশ বলেন সব লোক তাদের 3 মাসে ওই পরিবর্তন এখনো করা যায় নাই। যাতে করে বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের অভিভাবকরা যাতে বই না পায় সেটার জন্য সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে এই বইগুলো ছাপানো হয়নি। এবং এই অল্প সময়ের মধ্যে এগুলো এত তাড়াতাড়ি গোছানো যায় না, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে তারা তো শুধু এই কাজ নিয়ে না, আরো অনেক কাজ আছে যেই কাজগুলো করছে। এই আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ছেলে মেয়েদের জন্য লেখার পড়ার যা আছে সেই সাথে সর্বশেষ পরীক্ষা পদ্ধতি, এখানে কোনো পড়ালেখা নেই। ছেলে মেয়েরা সবাই বসবে, গোলাকার হয়ে বসবে, বই খুলে লিখবে। তার মানে কতগুলো গরু প্রজন্ম এখানে তৈরি করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কারণ পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনের মতে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বিগত সরকার রাষ্ট্রকে পরিচালনা করে এই দেশ যেন মেধা যুক্ত কোনো সন্তান যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কারণ মেধাহীন গোবরযুক্ত সন্তান যদি জন্ম নেয় ওদের কোনো বোধ শক্তি থাকবে না। আর একদিকে ফেন্সিডিল, ইয়াবা সহ মাদক দিয়ে সয়লাভ করে এই জাতিকে পঙ্গু বানায় দিবে। এটার ষড়যন্ত্র করে নতুন প্রজন্মকে ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী, তিনি ছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে একটা মুখ্যমন্ত্রীর পদমর্যাদায়। যদি মুখ্যমন্ত্রীর পদমর্যাদায় নাই হয়, তাহলে একটা দেশের, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী পালায়া ওই দেশে যাওয়ার পরে তাদের এত মায়া কান্না কেন? এত মায়া কান্না কেন? স্বাধীন দেশ নিয়ে এত মায়া কান্না কেন? এই দেশ আমরা কিভাবে চালাবো আমরাই সিদ্ধান্ত নিব। কোন দেশের এখানে মাতাব্বরি করার কোনো সুযোগ নাই। এরপরেও ওখানে কিছু পাগল মলম বিক্রেতা, ওরা টেলিভিশনে, কারণ তার বন্ধু বান্ধব যে আমাদের ভাগিনা, আমাদের ভাগ্নি, আমাদের আত্মীয় স্বজন যারা ক্ষমতায় ছিলেন, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা, সেই হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়িয়ে বাংলাদেশকে অস্থির করার চিন্তা এবং পরিকল্পনা করা হয়েছে। এবং সবচাইতে বড় কথা, আজকে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা বুঝতে পেরেছি, আমাদের পরিবর্তিত পরিস্থিতির পরেই তারা প্রথম ঘোষণা দিল এই দেশ থেকে আর কাউকে ভারতে ভিসা দেওয়া হবে না। এদেশের মানুষ ভিসা নেওয়া বন্ধ, চিকিৎসা নিতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ যাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু রেজাল্ট আমরা কি দেখলাম? আমরা রেজাল্ট দেখলাম আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার নাই। কারণ আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো স্বয়ং সম্পূর্ণ, আমাদের চিকিৎসকরা স্বয়ং সম্পূর্ণ, তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তাদের 50,000 কোটি টাকার চিকিৎসা বাণিজ্য প্রতি বছরে বাংলাদেশের সাথে তাদের ছিল। এই 50,000 কোটি টাকার বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য বাংলাদেশের সাথে করার কারণে আমাদের বাংলাদেশের রোগীরা ওই দেশে গিয়ে তাদের টাকা পয়সাগুলো দিয়ে আসছে, সেটা দিয়ে তারা মৌজ মাস্তি করেছে। যে আক্ষেপ এবং পরিতাপের সাথে আমরা বলছি,
বাংলাদেশ বর্তমানে একেবারে খাদের কিনারায়। কেমন খাদের কিনারায়? আজকে আপনাদেরকে জানার জন্য বলছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস, বাংলাদেশের ঔষধ শিল্প ধ্বংস, বাংলাদেশের এমন কোনো সাইট নাই যেই সাইটটা পঙ্গু না হয়েছে, সমস্ত সাইটগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের সবচাইতে বড় যেই অংশ এই বাংলাদেশে করা হয়েছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা। কারণ একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় তাকে মিসাইল মারা লাগবে না, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বোম্বিং করে জাতিকে ধ্বংস করা লাগবে না। একটি কথা প্রচলিত আছে, কোনো জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও তাহলে দুটো জিনিস করো। এক নাম্বার হলো যুবক শ্রেণীর চরিত্রটাকে তুমি নষ্ট করে দাও, দুই নাম্বার হলো ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। এই দুটা কাজ বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে করা হয়েছে, যে কারণে দেশের শিক্ষা ব্যবস্থা এখন আর শিক্ষা ব্যবস্থা বলা যায় না। এদেশের শিক্ষা মন্ত্রণালয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন হিন্দু প্রেতাত্মা, নাস্তিক এবং হিন্দু মিশনারি স্কুলে পড়ালেখা করা, ইসকন সদস্য অথচ মুসলমানের সন্তান, ইসকন সদস্য ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা মন্ত্রণালয়ের দায়িত্বে। যেই ইসকনের শিখানো বুলানো সব কিছু যে তার চিন্তা চেতনায় মগজে মরণে ধারণ করত, সেই ইসকনের সদস্য এদেশে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দিয়েছে। এবং চট্টগ্রামেও আমরা দেখেছি মুসলমান শিক্ষার্থীদেরকে হিন্দু ইসকনের আজকের যেই চিন্ময় দাস আজকে জেলখানায়, যার সাতকানিয়া বাড়ি, যার নাম হলো চন্দন, ওই চন্দন সেখান থেকে তার নাম চিন্ময় হয়ে গেছে। এই চিন্ময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে মুসলমান সন্তানদের কাছে প্রসাদ দিয়ে বলতেছে, বলো হরে কৃষ্ণ। এই সন্তানরা হাতের মধ্যে প্রসাদ নিয়ে হরে কৃষ্ণ বলতেছে, এরপরে খেতে বলতেছে। একটা জাতি, একটা নতুন প্রজন্মকে হিন্দু সমাজের, হিন্দু সাম্রাজ্যের ভারতীয় আধিপত্যবাদী তাদের সেই নীল নকশার অংশ হিসেবে নতুন প্রজন্মকে হিন্দুত্ববাদী শিক্ষা দেওয়ার একটা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় আর শিক্ষা ব্যবস্থা নাই। দীর্ঘ 16-17 বছরে বাংলাদেশের সমস্ত স্কুল শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় শিক্ষা 100 মার্কের ছিল। সেই ধর্মীয় শিক্ষা 100 মার্ক থেকে কমাতে কমাতে 50, সেখান থেকে কমাতে কমাতে শেষ পর্যন্ত নাম দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এই শব্দের মাধ্যমে একটা জাতিকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলাম হলো একটা শিক্ষা, নৈতিক হলো আরেকটা শিক্ষা। তার মানে হলো ইসলামের মধ্যে নৈতিকতা নেই, নৈতিকতার জন্য আলাদা শিক্ষা গ্রহণ করতে হয়। এভাবে একটা সমাজকে ইসলাম থেকে দূরে সরানোর সূক্ষ্ম ষড়যন্ত্র দীর্ঘদিন করা হয়েছে। নাম্বার 3, শুধু তাই না, ইসলাম এবং ইসলামী চিন্তা চেতনা এই সমাজ থেকে দূরীভূত করার জন্য ছেলে এবং মেয়ের যেই কম্বাইন শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে শুধু একসাথেই করা হয় নাই, পাঠ্যপুস্তকের মধ্যে এমন এমন সাবজেক্টগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে করে 7ম-8ম শ্রেণীর একটা মেয়ে একটা ছেলে যাতে করে বিপদগামী হওয়া তার জন্য কোনো বিষয় না হতে পারে, এমন ভাবে নতুন প্রজন্মকে ধ্বংস করার পরিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আমাদের আজকের বর্তমানে কিছু অতি বুদ্ধিজীবী এবং সাংবাদিক, তারা নিজেদের এই পরজীবী এবং বুদ্ধিজীবীর ব্যবসা করে তারা খায়। যখন যেই সরকার ক্ষমতায় আসে তাদের পদলেহন করে খায়। সস্তা জনসমর্থন আদায় করার জন্য মৃদু মৃদু সরকারের বিরোধিতা করে তারা কিছু কথা বলে মানুষের সেন্টিমেন্ট তারা গ্রহণ করেছে। কিন্তু সময়ের ব্যবধানে তারা তাদের খোলস বের করতে তারা একটু দ্বিধা করে না। আমি তাদের মধ্যে একজনের নাম প্রকাশ করে বলছি, আমার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলছি,
এই বাংলাদেশের একজন না, অনেক সাংবাদিক, তার মধ্যে একজন সুশীল সাংবাদিক মাসুদ কামাল, যিনি দীর্ঘদিন পর্যন্ত এই জাতিকে বুঝিয়েছেন তিনি ডানপন্থী সাংবাদিক। তিনি কখনো কখনো ইসলামপন্থীদের পক্ষে কথা বলেছেন, ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু সময়ের ব্যবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার যে আঘাতগুলো তিনি করে থাকেন টকশোর মাধ্যমে, সে হলো তথাকথিত সুশীল বুদ্ধিজীবী এবং সুবিধাভোগী একজন সাংবাদিক মাসুদ কামাল। আমি সেই সাথে আরেকটা তথ্য দিতে চাই দেশবাসীর কাছে। তিনি একটা অভিযোগ দায়ের করেছেন যে প্রত্যেক বছর স্কুলের মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা জানুয়ারির 1 তারিখে বই পেয়ে যায়, এই বছর বই পাইল না। এটার কারণ এই বর্তমান সরকারের ব্যর্থতা কিংবা ছাত্র বৈষম্য, যে কোনো কারণে এটা তুলে ধরতে চাচ্ছেন। আপনার মাথায় গোবর, অথবা আপনি ফাঁসিবাদের পক্ষে কথা বলে এই সরকারকে ব্যর্থ করতে চাচ্ছেন, ছাত্র আন্দোলন এবং এই গণবিপ্লবকে আপনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। সম্মানিত সাংবাদিক, আপনি মাসুদ কামাল সাহেব, আমি আপনাকে বলছি, আপনি সাংবাদিক হওয়ার কারণে আপনি বিশাল বড় বুদ্ধিজীবী হয়ে যান নাই। আপনি মানুষের পা চেটে চেটে আপনাদের জীবিকা নির্বাহ করে থাকেন। যারা আপনাকে কুকুরের মতো হাড্ডি দেয় তাদের জন্য আপনারা লেখালেখি করেন, তাদের পক্ষে আপনারা ওকালতি করেন। আপনাদের মতো অসংখ্য সাংবাদিকেরা বিগত ফ্যাসিবাদের পক্ষে কথা বলে শত সহস্র কোটি টাকার মালিক বনে তারা আরাম আয়েশে জীবন যাপন করছে। আপনি হয়তো মনে করেছিলেন ফ্যাসিবাদের বিপক্ষে দুই একটা কথা বলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একটা পদ হয়তো আপনাকে দেওয়া হবে। সেটা আপনি না পাওয়ার কারণে হয়তো অন্তর্জালায় আপনি ভুগছেন, যে কারণে আপনি বিভিন্ন ইসলামিক দলের বিরুদ্ধে যেমন কথা বলেন, ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন। আমি বলছি আপনাকে এবং আপনাদের মতো যারা ফ্যাসিবাদের পক্ষে কথা বলে তাদের জন্য আমি বলছি, 5ই আগস্ট এই বাংলাদেশের গণবিপ্লব হয়েছে। আগস্টের পর থেকে 1 মাস শুধু চলে গেছে তাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পদ বিন্যাস এবং তাদের ক্ষমতা গ্রহণ করতে করতেই। এরপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এরপরে ডিসেম্বর, মাত্র 4 মাস, যেখানে একটি সরকার দীর্ঘ 1 বছর না সারা বছর পরিকল্পনা মাফিক তারা কাজ করে, সেখানে সব লন্ডভন্ড হয়ে গেছে। এই দেশের মতো এমন ইতিহাস পৃথিবীতে কোথাও হয় নাই। একটা দেশের প্রধানমন্ত্রী থেকে একদম ইউনিয়ন পর্যায়ের মেম্বার পর্যন্ত পালায়ে গেছে, এমন পালানোর ইতিহাস পৃথিবীর কোথাও কোনো নজির নাই। আপনি পাকনা পাকনা কথা বলেন। মাসুদ কামাল সাহেব, আপনাকে বলছি, আপনি টেলিভিশন টক শোতে আপনি পাকনা পাকনা কথা বলেন। আপনার বোঝা উচিত এই 4 মাসের মধ্যে এই বই ছাপানোর দায়িত্বগুলো কে নেবে? বিগত সরকারের সময়ে বাংলাদেশের সমস্ত স্কুল বোর্ডের বই ছাপানো হয়েছে ভারতে। বাংলাদেশের পুস্তক শিল্প ধ্বংস করে বাংলা বাজার এবং নীলক্ষেত কেন্দ্রিক যত পুস্তক ব্যবসায়ী সমিতি তাদের প্রেসগুলো নভেম্বর ডিসেম্বরে অলস পড়ে থেকেছে। একটা কাজ বাংলাদেশের কোন পুস্তক সমিতির লোকেরা পায় নাই। এটা আপনি ভুলে গেলে চলবে না। আপনি জানেন আপনি শুধুমাত্র অন্তর্জালায় ভুগছেন। আপনি অন্তর্বর্তী সরকারের কোন পদ চাচ্ছেন, ইশারা ইঙ্গিতে বুঝায় দিতে চাচ্ছেন আমাকে কিছু দাও, না দিলে আমার মুখ বন্ধ হবে না। আপনাদের মতো চাটুকার দালালদের কারণেই বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার গোড়ায় পৌঁছে গেছে। 5ই আগস্টের পরে নতুন সরকার ক্ষমতায়ন হয়েছে। বিভিন্ন মাধ্যমে যতটুকু জানা গেল, এই পুস্তক পাবলিশিং এর দায়িত্ব এতদিন ছিল ভারতের কাছে। সেখান থেকে আমাদের দেশের মোস্তফা জব্বার সাহেব, যিনি তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বে ছিলেন, তার ভাইকে দেওয়া হয়েছে, তিনি নিয়েছেন। তিনি তো ওই দলেরই লোক এবং বাংলাদেশের সমস্ত জায়গায় ওই ফ্যাসিবাদের দলের যেই লোকেরা তারা দায়িত্ব পালন করছে, সরানো যায় নাই। সচিবালয়ে আমরা তাদের সচিবালয়ের সহকারী যুগ্ম সব তাদের মাঠ পর্যায়ে পুলিশ বলেন সব লোক তাদের 3 মাসে ওই পরিবর্তন এখনো করা যায় নাই, যাতে করে বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের অভিভাবকরা যাতে বই না পায় সেটার জন্য সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে এই বইগুলো ছাপানো হয়নি এবং এই অল্প সময়ের মধ্যে এগুলো এত তাড়াতাড়ি গোছানো যায় না। এটা আপনাকে বুঝতে হবে। এরপরে তারা তো শুধু এই কাজ নিয়ে না, আরো অনেক কাজ আছে যেই কাজগুলো করছে। এই আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ছেলে মেয়েদের জন্য লেখার পড়ার যা আছে সেই সাথে সর্বশেষ পরীক্ষা পদ্ধতি, এখানে কোনো পড়ালেখা নেই। ছেলে মেয়েরা সবাই বসবে,
গোলাকার হয়ে বসবে, বই খুলে লিখবে, তার মানে কতগুলো গরু প্রজন্ম এখানে তৈরি করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কারণ পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনের মতে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বিগত সরকার রাষ্ট্রকে পরিচালনা করে এই দেশ যেন মেধা যুক্ত কোনো সন্তান যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কারণ মেধাহীন গোবরযুক্ত সন্তান যদি জন্ম নেয়, ওদের কোনো বোধ শক্তি থাকবে না। আর একদিকে ফেন্সিডিল, ইয়াবা সহ মাদক দিয়ে সয়লাভ করে এই জাতিকে পঙ্গু বানায় দিবে। এটার ষড়যন্ত্র করে নতুন প্রজন্মকে ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী, তিনি ছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে একটা মুখ্যমন্ত্রীর পদমর্যাদায়। যদি মুখ্যমন্ত্রীর পদমর্যাদায় নাই হয়, তাহলে একটা দেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী পালায়া ওই দেশে যাওয়ার পরে তাদের এত মায়া কান্না কেন? এত মায়া কান্না কেন? স্বাধীন দেশ নিয়ে এত মায়া কান্না কেন? এই দেশ আমরা কিভাবে চালাবো আমরাই সিদ্ধান্ত নিব। কোন দেশের এখানে মাতাব্বরি করার কোনো সুযোগ নাই। এরপরেও ওখানে কিছু পাগল মলম বিক্রেতা, ওরা টেলিভিশনে, কারণ তার বন্ধু বান্ধব যে আমাদের ভাগিনা, আমাদের ভাগ্নি, আমাদের আত্মীয় স্বজন যারা ক্ষমতায় ছিলেন, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা, সেই হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়িয়ে বাংলাদেশকে অস্থির করার চিন্তা এবং পরিকল্পনা করা হয়েছে। এবং সবচাইতে বড় কথা, আজকে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা বুঝতে পেরেছি, আমাদের পরিবর্তিত পরিস্থিতির পরেই তারা প্রথম ঘোষণা দিল, এই দেশ থেকে আর কাউকে ভারতে ভিসা দেওয়া হবে না। এদেশের মানুষ ভিসা নেওয়া বন্ধ, চিকিৎসা নিতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ যাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু রেজাল্ট আমরা কি দেখলাম? আমরা রেজাল্ট দেখলাম, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার নাই। কারণ আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো স্বয়ং সম্পূর্ণ, আমাদের চিকিৎসকরা স্বয়ং সম্পূর্ণ, তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তাদের 50,000 কোটি টাকার চিকিৎসা বাণিজ্য প্রতি বছরে বাংলাদেশের সাথে তাদের ছিল। এই 50,000 কোটি টাকার বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য বাংলাদেশের সাথে করার কারণে আমাদের বাংলাদেশের রোগীরা ওই দেশে গিয়ে তাদের টাকা পয়সাগুলো দিয়ে আসছে, সেটা দিয়ে তারা মৌজ মাস্তি করেছে। যে কারণে যখন হাসপাতালগুলোতে যাওয়া বন্ধ, হাসপাতালওয়ালারা কাঁদে, হোটেলওয়ালারা কাঁদে, বাজারওয়ালারা কাঁদে। কলকাতার নিউ মার্কেটের মধ্যে খা খা করে, ওখানে মার্কেটে কোনো কাস্টমার নাই। আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছ, বাংলাদেশ তোমাদের কাছে ধর্ণা দিবে না। সবচেয়ে বড় কথা হলো, ভারত আমাদের কেমন ভাবে কুক্ষিগত করেছে। ইউরোপের কোন দেশ আমাদের সাথে কোনো বিষয়ে চুক্তি করার আগে ভারতের সাথে পরামর্শ করা ছাড়া কেউ কোনো চুক্তি করতে পারে নাই। যে কারণে এই দেশের একটা পরজীবী, একটা গৃহপালিত বিশ্ব মুনাফিক একটা রাজনৈতিক দল, জাতীয় পার্টি, নির্বাচনের তথাকথিত প্রহসনের নির্বাচনের আগে ভারতে গিয়ে ওখান থেকে আসার পরে বলছে কিছু বলা যাবে না, সব ওখানকার প্রেসক্রিপশন অনুযায়ী। তাহলে আমাদের এটা স্বাধীন বাংলাদেশ থাকলো কিভাবে? এটা একটা অঙ্গরাজ্য হিসেবে এতদিন আমাদের সাথে সেই দুর্ব্যবহারগুলো তারা করেছে। যখন আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেল, বাংলাদেশও আনা বন্ধ হয়ে গেল, ওখানকার কৃষকদের মাথায় হাত। 4 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে হয়, 4 টাকা কেজি আলু বিক্রি করতে হয়। কৃষকরা রাস্তায় নেমে আসলো, আলু আর পেঁয়াজ রাস্তার মধ্যে ফেলে দিল। এতে আমাদের কিছু আসে যায় নাই। বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? নতুন সবজি ওঠার আগে সব সময় কিন্তু বাজারে দ্রব্যমূল্য অনেক বেশি থাকে। নতুন ফুলকপি বের হয়, দাম হয় 70 টাকা। সময়ের ব্যবধানে ওই ফুলকপি দাম এখন 35 টাকা। আলু দাম হয় 100 টাকা, 150 টাকা। ওই আলু এখন 40 থেকে 50 টাকায়। আছে না নাই? বাংলাদেশ সুজলা সুফলা বাংলাদেশ কারো উপর নির্ভরশীল না, নির্ভরশীল করে রাখা হয়েছে। এই দেশের মানুষকে বোঝানো হয়েছে ভারত আমাদেরকে পেঁয়াজ দেয়, ভারত আমাদেরকে আলু দেয়, ভারত আমাদেরকে চাল দেয়। আসলে মিথ্যা কথা। ভারত আমাদেরকে বিদ্যুৎ দেয়, আসলে ভারত আমাদেরকে বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি 400 বিভিন্ন অজুহাতে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে আদানি তারা এই বিদ্যুৎ পারপাস তারা আমাদের থেকে লুট করে নিয়ে গেছে। আমাদেরকে ওরা দেয় এটা না, আমাদের থেকে চড়া মূল্য নিয়ে তারা আমাদের কাছে আলু বিক্রি করে। এখন পাকিস্তান তুরস্ক থেকে আসে, এখন তাদের গাও জ্বলা শুরু হয়েছে। এখন পাকিস্তানের জাহাজ আসে, কয় জাহাজের মধ্যে এখন অ্যাটম বোমা আসে।
এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি? আপনাদের সচেতন করার জন্য বলছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য বলছি। আমরা বাংলাদেশ প্রতিদিন আমরা রাস্তা সফর করি, আমরা জানি কি অবস্থা। এই ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া, এখানে এশিয়ান হাইওয়ে যেটা ঘোষণা করা হয়েছে, সেখানকার কাজ একচ্ছত্র কাজ পেয়েছিল ভারতীয় কোম্পানি। 5ই আগস্টের পরে সবগুলো একেবারে নেড়ি কুকুরের মতো একদম পাছা গুটিয়ে তারা পালিয়ে গিয়েছে, যে কারণে ওই প্রজেক্টের কাজ বন্ধ। রওনা হয়ে গেলে রাস্তায় জাম লেগে যায়। কারণ কি? বাংলাদেশের রাস্তার নির্মাণে সবচাইতে বেশি টাকা খরচ হয়, বিশ্বের এত টাকা কোথাও খরচ হয় না। এমনকি ভারতেও 1 কিলোমিটার রাস্তা খরচ করতে যা লাগে, এই রকম ভারতের 50 কিলোমিটার রাস্তা খরচ করতে যা লাগে, আমাদের বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা বানাতে তার চাইতে বেশি খরচ ধরা হয়। কেন? কারণ ওই হলো মামার বাড়ির লোকজন এই বাসে কাজ করে, তাদেরকে যা দেওয়া যায় তাদেরকে সব দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে ফতুর করে দেওয়া হয়েছে। এদেশের চিকিৎসকেরা উচ্চ শিক্ষার জন্য, গবেষণার জন্য বিদেশে যাবে, এটা বন্ধ করে রাখা হয়েছে। কারণ বাংলাদেশের গবেষক চিকিৎসকেরা বাইরে যদি উচ্চ শিক্ষার জন্য যায়, উচ্চ শিক্ষার জন্য যদি সেখানে যায়, তাহলে তাদের সমস্ত চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে সুন্দর হয়ে গেলে ওখানে আর কাস্টমার পাবে না। এই জন্য এটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। বড় বড় হাসপাতালগুলোতে খুব দামি দামি যেই সমস্ত মেশিনগুলো আছে, যেগুলো দিয়ে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়, সেই অত্যাধুনিক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করার মেশিনগুলোকে বছরের পর বছর ফেলে রেখে অকেজো ঘোষণা করা হয়েছে। এর কারণ যাতে করে এখানে চিকিৎসা না পেয়ে মানুষ উপায় না দেখে ভারতের ভিসা নিয়ে যাতে করে ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারে। এটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ। এইভাবে যদি আপনাকে বলতে থাকি, সমস্ত জায়গাগুলো একই অবস্থা। আর সর্বশেষ কথা বলি, এই প্রশ্নটা আমার ভিতর অনেক আগ থেকে আমার মনের প্রশ্ন জিগেছিল, কিন্তু বলতে পারি নাই, কারণ বললে কিল একটাও মাটিতে পড়বে না। সেটা হলো, যেদিন থেকে সচেতন হয়েছি, যেদিন থেকে রাজনীতি বুঝি, যেদিন থেকে সমাজ বুঝি, যেদিন থেকে সচেতনতার সাথে বুঝি, আমার মনে একটা প্রশ্ন জেগেছিল। স্বাধীনতার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস। 71 সালে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। আমার একটা প্রশ্ন সারা জীবন মনের মধ্যে ছিল, 16ই ডিসেম্বর যখন জেনারেল নিয়াজি যখন আত্মসমর্পণ করে, এই আত্মসমর্পণটা কেন জেনারেল অরোরার কাছে কেন গ্রহণ করা হয়? কারণ যুদ্ধ তো হয়েছিল শুনেছি বাংলাদেশের সাথে, তাহলে জেনারেল অরোরার কাছে কেন আত্মসমর্পণ করবে? তার মানে হলো ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, তার মানে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। অথচ আমাদের বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল উসমানী ছিলেন, মেজর AK জলিল সাহেব ছিলেন। তাদেরকে ইতিহাস থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ভারতের প্রেসক্রিপশনের কারণে। ওই প্রেসক্রিপশনের কারণেই জেনারেল অরোরার কাছে এই জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে বাংলাদেশকে ভাড়ায় কিছুদিনের জন্য নেম প্লেট ভাড়া দেওয়া হয়। কিছুদিনের জন্য 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে এই নেম প্লেটটা আমাদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। স্বাধীনতার 53 বছর পর এই দেশের গণবিপ্লবের পরবর্তীতে আমাদের চা বিক্রেতা মোদি সাহেব তিনি টুইট করে জানায় দিলেন, আসলে 16ই ডিসেম্বর এটা বাংলাদেশের বিজয় দিবস না, এটা হলো ভারতের বিজয় দিবস। তার মানে কি? তার মানে হলো ভারত এতদিন পরে সেটা স্বীকার করলো যে যুদ্ধটা বাংলাদেশকে দিয়ে আমরা করিয়েছি, যুদ্ধটা আমরা করেছি পাকিস্তানের সাথে আমাদের স্বার্থে, যাতে করে বাংলাদেশটা ভারতের পণ্যের একটা অবাধ পণ্যের বাণিজ্যের একটা রাজধানী বানানো যায়। এখান থেকে মাল কামায় ওখানে নিব, এখানকার মানুষ নিগৃহীত থাকবে, নির্যাতিত থাকবে, বৈষম্যের শিকার হবে। কিন্তু এই সময়ের জনগণ, এই সময়ের ছাত্র আন্দোলন, এদেশের জনগণ সেটা হতে দেয় নাই। জুলাইয়ের আগস্ট এই বিপ্লবের মাধ্যমে, 5ই আগস্টের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়িয়েছে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখিয়েছে। সুতরাং যেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে বলে, তোমরা কি করেছ? আপনারা গর্তের মধ্যে ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের রাজনীতির দলের লোকেরা তারা কিছুই করতে পারে না। আন্দোলনের সাথে আপনাদের সংশ্লিষ্টতা ছিল, তবে এটা আল্লাহ পাকের পরিকল্পনা অনুযায়ী, পরিকল্পনার ভিত্তিতে এই দেশটাকে সুন্দর একটা অবস্থা তৈরি করে দিয়েছেন কি? সুতরাং এটা আমাদের শুকরিয়া জ্ঞাপন করা দরকার এবং এই বাংলাদেশকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখা দরকার। আর যে কোনো একটা রাষ্ট্র ক্ষমতায় কেউ বসলে, সিরিয়ায় বাশার আল আসাদ পালিয়েছে, সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে 4 বছর পর নির্বাচন হবে। কারণ ভেঙে যাওয়া একটা রাষ্ট্রনীতি নতুন করে মেরামত করতে সময় লাগে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এবং এদেশের জনগণ যেভাবে ভালো থাকে সেইভাবে এই দেশটা চলুক। কোনো প্রপাগান্ডা, কোনো তথাকথিত সুবিধাভোগী, সুবিধা প্রত্যাশী কোনো বুদ্ধিজীবী নামক এই সমস্ত সুবিধা প্রত্যাশী যেই সমস্ত দালাল প্রেতাত্মাগুলো আছে, সেগুলো থেকে এদেশের মানুষকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।